21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। রায়ের খবর পাওয়ার পরপরই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যান্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। আপিল বিভাগ যথার্থ রায় দিয়েছিল। আপিল বিভাগ এ সময় রিজভী ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের সমালোচনা করেন। তিনি বলেন, ভারতের কিছু ষড়যন্ত্রকারী বাংলাদেশকে তার 8 সিস্টার বানানোর দিবাস্বপ্ন দেখছে। বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে ভারতে। তারাই আবার বড় গলায় বলছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। ভারত তার নিজের দেশের যেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেখানে বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা কেন ভারতে? বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে অনবরত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা পৃথক 3 রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী 19 জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বিভাগ এ দিন ধার্য করেন। বিএনপি জামায়াতের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির দিন পিছিয়ে দেন। অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে 3টি পৃথক রিভিউ আবেদন দায়ের করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। গত 23 অক্টোবর জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আপিল বিভাগে রিভিউ আবেদন দায়ের করেন। এদিকে গত আগস্ট মাসে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার পৃথক রিভিউ আবেদন দায়ের করেন। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির কার্যক্রম জুলাই গণঅভ্যুত্থানে অনেক অবদান রেখেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সিপিডি 30 বছরের পথ চলায় অংশীজনদের নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সিপিডি সব সময় স্রোতের বিপরীতে গিয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতি নির্ধারকদের পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে। এমনকি জুলাই গণঅভ্যুত্থানে সিপিডির গবেষণা ও জনসচেতনামূলক কার্যক্রম বড় অবদান রেখেছে। 30 বছরের এই দীর্ঘ যাত্রায় দেশে এবং দেশের বাইরে সিপিডি একটি স্বনামধন্য থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিতি পেয়েছে। সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতি নির্ধারকদেরকে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে। দেশের সাধারণ মানুষের সামগ্রিক অবস্থার পরিবর্তন এবং দারিদ্র্য দূরীকরণের জন্য যে চেষ্টা আমি সারা জীবন ধরে করেছি, সিপিডির কাজে সবসময় আমি তার প্রতিফলন দেখেছি। বাংলাদেশের অর্থনীতির উপর শ্বেতপত্র তৈরির জন্য গঠিত কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। দুপুরে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অর্থনীতির অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেয়। এতে অভ্যন্তরীণ সম্পদ, সরকারি ব্যয়, বিনিয়োগ, বাজেট ও দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। দেশের এই ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে। সবাই মিলে একসাথে কাজ করলে দেশের এই ক্রান্তিলগ্ন থেকে বের হওয়া যাবে। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য বৃন্দকে সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে এই মন্তব্য করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। এ সময় 2023-24 অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ 28 জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাপ্রধান, যার মধ্যে 5 জন সেনাবাহিনী পদক, 5 জন অসামান্য সেবা পদক ও 18 জন বিশিষ্ট সেবা পদক প্রাপ্ত হন। এ সময় খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাপ্রধান সদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা উপহার দেন সেনাপ্রধান। এ সময় মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের এই অবস্থান। দেশের শান্তি রক্ষায় দিনরাত আইন শৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। আপনারা খালি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি, পরবর্তীকালে সেনাবাহিনী যখন নতুন ছিল, সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন। আপনাদের এই অবদানের ফলশ্রুতিতেই
আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই সেনাবাহিনী, এবং এই সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 52 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতের রায় পুরোপুরি বাতিল করেছেন হাইকোর্ট। দীর্ঘ 20 বছর আগের ঘটনায় ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। রায় সন্তুষ্ট আসামিদের পক্ষের পরিবারও। বিস্তারিত আবু সাইদ উপর রিপোর্টে। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাসবিরোধী জনসভার আয়োজন করে আওয়ামী লীগ। ওই জনসভায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বক্তব্য চলাকালে গ্রেনেড বিস্ফোরিত হয়। এতে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 24 জন নিহত হন, আর আহত হন আওয়ামী লীগের 3 শতাধিক নেতাকর্মী। আর এই ঘটনায় তখন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করা হয়। তবে তদন্তে কোনো অগ্রগতি হয়নি। 2007 সালে প্রথম একটি অভিযোগপত্র দাখিল করা হয়। পরে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আরও একটি তদন্ত শুরু করে। তখন হুজি নেতা মুফতি হান্নানের জবানবন্দিতে নতুন করে অভিযোগপত্র দাখিল করেন। সেখানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সহ 52 জনকে আসামি করা হয়। 2018 সালের 10 অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, ডিজিএফের ডিজি রকিনুজ্জামান হায়দার সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয়, আর তারেক রহমান সহ 19 জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। 6 বছর পর আপিলের রায়ে রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ সব আসামিদের খালাস দিয়ে বিচারিক আদালতে রায় বাতিল করে দেন। ঘটনার সঙ্গে আসামিদের কোনো ধরনের সম্পৃক্ততা পায়নি উচ্চ আদালত। পরে আসামিপক্ষের আইনজীবীরা জানান, প্রকৃত অপরাধী না খুঁজে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা হাসিলে এই পথ বেছে নিয়েছে। কিন্তু এই মামলায় রাজনৈতিকভাবে এই মামলার ইনভেস্টিগেশন হয়ে যে অভিযোগপত্র আসলো, যেই ট্রায়াল আজকে 16 বছর, 2008 সন থেকে আজকে 2024, এই 16 বছর যেই ট্রায়াল আমরা দেখলাম, যেহেতু আজকে শেষ রায় আমরা পেয়েছি এবং আশানুরূপ সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন, ইনক্লুডিং নন অ্যাপিলিং অ্যাকিউজড, অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। এই যে গ্রেনেড হামলাটা হয়েছিল, আমাদের বিশ্বাস তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গ্রেনেড হামলাটা তখন হয়েছিল, এবং সেখানে প্রথম চার্জশিট, দ্বিতীয় চার্জশিট, তৃতীয় চার্জশিট তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না। সাবসিকুয়েন্টলি তারেক রহমানকে আব্দুল কাহার আকুনকে দিয়ে এই মামলার মধ্যে সম্পৃক্ত করেন এবং সম্পৃক্ত করে তাকে এই মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করেন। আর আইনজীবীরা বলছেন, জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রাজনৈতিকভাবে বিতর্কিত করা হয়েছে। একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে যে বোমা মারছে এবং সবকিছু বিবেচনা করে দিস এ কেস অফ নো এভিডেন্স এবং কোনো সাক্ষী প্রমাণ আইনগত হবে না হয় না, তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে খালাস দিয়েছে। এই বলে বাবর সাহেব, এই বলে তারেক রহমান সাহেব, এই বলে মুজাহিদ সাহেব, এই বলে সালাম পিন্টু সাহেব, যাকে ইচ্ছা তাকেই আপনি সাজা দিতে পারবেন না। এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের কোনো নিয়মের মধ্যে পড়ে না। মামলার আশ্রয় নিয়ে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন, যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি, সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। 2004 সালে গ্রেনেড হামলার সময় হামলাকারীদের কেউ দেখেনি, কাউকে চিনতে পারেনি বলে রায়ে মন্তব্য করেন উচ্চ আদালত। আওয়ামী লীগ সরকারের দেওয়া শেষবারের অভিযোগপত্র ছিল অবৈধ। সব দিক বিবেচনায় প্রায় 2 যুগ ধরে ঝুলে থাকা মামলাটি বিচারিক আদালতে পুরো রায় বাতিল করে দেন হাইকোর্ট। আবু সাদপু, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী মর্যাদাশীল বাংলাদেশ চায়, যে বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসেবে দেখবে, কাউকে প্রভু মেনে নিবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবেন না। সকালে খুলনা নগরীর আট্রা ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে জামায়াতে ইসলামী খানজাহান আলী থানার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য
বক্তৃতায় তিনি একথা বলেন। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আমির সৈয়দ হাসান মাহমুদ টিটু, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যাপক মাহফুজুর রহমান ও মাওলানা ইমরান হোসেন সম্মেলনে বক্তব্য রাখেন। মর্যাদাশীল বাংলাদেশ চাই, যে বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে, কাউকেই প্রভু মেনে নেবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, যেদিকে হাত বাড়াবো সেই দিকে বন্ধুর হাত পেতে চাইব, কোন আগ্রাসী হাত আমরা দেখতে চাই না। রাজধানীর কারওয়ান বাজারে শনিবার রাতে সাংবাদিক মুন্নি সাহাকে কিছু লোক ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। তবে প্যানিক অ্যাটাকে অসুস্থ থাকায় জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের বলেন, যেহেতু তার নামে 4টি মামলা আছে, সেগুলোতে জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। গত 6 অক্টোবর মুন্নি সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। চিঠিতে মুন্নি সাহার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিং এর তথ্য চাওয়া হয়। মধ্য অগ্রহায়ণে শীতের হিমেল হাওয়ায় কাঁপছে দেশের উত্তরাঞ্চল। পঞ্চগড়ে 2 দিন ধরে 10 ডিগ্রির ঘরে রয়েছে তাপমাত্রা। এই তাপমাত্রা ও হিমেল হাওয়ায় কাঁপছে হিমালয় কন্যা। রোববার সকাল 9টায় 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলার প্রথম শ্রেণীর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়। গতকাল 30 নভেম্বর তাপমাত্রা রেকর্ড হয়েছিল 10.4 ডিগ্রি সেলসিয়াস। ঝলমলে রোদ নিয়ে জেগে উঠেছে ভোরের সূর্য। সূর্যের আলো ছড়ালেও অনুভূত হচ্ছে কনকনে শীত। তবে শীত উপেক্ষা করে কাজে ছুটছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নবান্নের ধান মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঘরের কৃষানীরা। শীতের প্রকোপ বাড়তে থাকায় হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এসেছে বিজয়ের মাস ডিসেম্বর। 53 বছর আগে 1971 সালের এই ডিসেম্বরে বাঙালির 9 মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। 30 লাখ শহীদ আর 2 লাখ মা বোনের সমৃদ্ধহানির বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষার শপথ নিয়ে মাসটি নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হবে। বিজয় মাসে পুরো বাঙালির জাতি কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধা নিবেদন করবেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের, বীর শহীদদের, যাদের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই মহান স্বাধীনতা। দীর্ঘ 9 মাস সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্নসাধ্য পূরণ করা হয় এ মাসে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে এ মাসের 16 ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে বাঙালি আত্মপরিচয় লাভ করে, অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। অবশেষে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। রোববার সকাল 10টায় 700 জন যাত্রী নিয়ে কক্সবাজার শহরের ননিয়ারছড়ার BIWTA ঘাট থেকে MV-12 আউলিয়া জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজ চলাচলের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী, সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুসেইন ইসলাম বাহাদুর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পর্যটক ও অনুমোদিত জাহাজে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। পর্যটকরা সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছানোর পর কোন হোটেলে থাকবেন তা লিপিবদ্ধ করার পাশাপাশি রেজিস্ট্রারে সংরক্ষণ করা হবে এ সময় বলে জানানো হয়েছে। যুক্তরাজ্যে বিলাসবহুল ফ্ল্যাট থেকে শুরু করে অট্টালিকার মালিক হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা। এ তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসাক গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে জানা যায়, এসব
ব্যক্তিদের নামে দেশটির বিভিন্ন স্থানে প্রায় ৩৫০টি সম্পদ রয়েছে। যুক্তরাজ্য ও দেশটির বাহিরের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির বেশিরভাগ কেনা হয়েছে। শনিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক অনুসন্ধানী প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে। এর আগে 2022 সালে খবর বেরিয়েছিল লন্ডনের শায়ানের একটি বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা।